মানে কে? প্রেম কাহিনী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 23 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনা পাঠিয়েছেন অনিতা দাস। ঘটনাটি ঘটেছে অনিতা দাস সহ তার পুরো পরিবারের সঙ্গে এক ভাড়া বাড়িতে। আজকের ঘটনাটি ঠিক কতটা ভয়ঙ্কর সেটা পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবে। তাই এখানে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। অনিতা দাস ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছে সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি অনিতা দাস। আমি প্রেত কাহিনীর নিয়মিত শ্রোতা। প্রেত কাহিনীর সকল এপিসোডগুলি আমি শুনেছি। তোমার কণ্ঠে এপিসোডগুলি শুনতে বেশ ভালো লাগে। তাই আজকে আমিও আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ানক ঘটনাটি প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি। প্রথমবার কাউকে ঘটনা লিখে পাঠাচ্ছি, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনি আপনার মতো করে ঘটনাটি শোনাবেন। এখানে একটা ছোট্ট কথা বলতে চাই। ঘটনাটি আমি আমার নিজের মতো করে একদমই শোনাতে চাই না, কারণ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনি যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি আমার প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনাতে ফেরা যাক। ঘটনাটি 1.5-2 বছর আগে ঘটে যাওয়া। আমরা যে বাড়িটাতে আগে ভাড়াতে ছিলাম সেই বাড়িটির চুক্তি শেষ হয়ে যাওয়ায় আমাদের নতুন বাড়ি ভাড়ায় নিতে হতো। তাই নিয়মিত আমরা হাতে কিছুদিন থাকতেই নতুন ভাড়া বাড়ি খুঁজতে থাকি এবং সেই আগের বাড়ি থেকেই কিছুটা দূরেই আর একটা ভাড়া বাড়ি আমরা খুঁজে পাই। বাড়িটা নিঃসন্দেহে বেশ ভালো ছিল। বাড়ির মালিক সেইখানে থাকতো না। 24 ঘন্টা জলের সুব্যবস্থা, রুমগুলো বেশ বড় বড়, তার উপর ওপরে বড় খোলা ছাদ। এক কথায় বাড়িটা বেশ ভালো। আমাদের তো বেশ পছন্দ হয়েছিল বাড়িটা। তবে সমস্যা বলতে একটাই, বাড়ির ভাড়াটা বেশ বেশি ছিল। তাই যে বাড়িতে আগে আমরা ভাড়ায় ছিলাম তার পাশেই আরও একটা পরিবার বাড়ি ভাড়াতে থাকতো, আর তাদের ছিল এই একই প্রবলেম, তাদেরও ঘরটা ছাড়তে হতো। তাই তাদের সঙ্গে কথা বলে আমরা একসঙ্গেই ওই বাড়িটা ভাড়ায় নিলাম, কারণ সেই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল। তাই আমি তাদের সঙ্গেই একসঙ্গে কথা বলে বাড়িটা ভাড়ায় নিলাম। বললাম যে বাড়িটা বেশ ভালো, আপনারাও গিয়ে দেখে আসতে পারেন একবার। আর তেমন কি বাড়ির মালিকও ওখানে থাকে না, অন্য জায়গায় থাকে, আমাদের কোনো সমস্যা হবে না। এবং তারাও ঘরটা দেখে তাদেরও বেশ পছন্দ হয়। তাই আমরা বাড়ির মালিকের সঙ্গে ফাইনাল একবার কথা বলে বাড়িটা নিয়ে নিলাম। বাড়িটা একদম মেন রোডের পাশে ছিল। বাড়ির সামনেই একটা চায়ের দোকান। রোড থেকে ঢুকেই বাড়িটার দরজা থেকে ঢুকলে সামনেই একটা বড় বেডরুম এবং বাঁ দিকে একটা ছোট্ট বেডরুম, এবং ওটা পেরিয়ে গিয়েই সামনে একটা বড় হলরুম রয়েছে। আর হলরুমটার পাশেই রয়েছে একটা বড় রান্নাশাল এবং তার অপোজিটে রয়েছে একটা ঠাকুর ঘর। এবং এগুলো ক্রস করে গেলেই তারপরে আছে বেশ বড় বড় দুটো বাথরুম। তবে বাড়ির পেছনের দিকে রয়েছে একটা অপরিষ্কার পাতকুয়া, আর সেই 2 বাথরুমের মাঝখান থেকে পেছনে যাওয়ার রাস্তা রয়েছে। সব কিছু মিলিয়ে বাড়িটা বেশ পছন্দের। তবে দেখলে বোঝা যায় বাড়িটা 70-80 সাল আগে বানানো। তবে বাড়ির ভেতরেরটা রং করা রয়েছে, কিন্তু বাইরের দিকটা প্লাস্টার খসে পড়ছে। আর ওপরের ছাদটা বেশ বড় সড়ো, আর সেই ছাদেই রয়েছে একটা চিলেকোঠার ঘর। তবে সেই ঘরটাতে তালা ঝোলানো। আমার ফ্যামিলিতে রয়েছি
আমি, আমার হাজবেন্ড এবং আমার দুটো সন্তান। ছেলেটার বয়স প্রায় 10 বছর হবে এবং মেয়েটা সবে 3 বছর। আর বৌদিদের ফ্যামিলিতে রয়েছে বৌদি এবং বৌদির হাজবেন্ড এবং তার 13-14 বছরের একটা মেয়ে। এই আমাদের দুজনের ফ্যামিলি মেম্বার। বাড়ির মালিকের সঙ্গে কথা বলার পর কিছুদিনের মধ্যেই আমরা ওই বাড়িতে শিফট করলাম। তবে ওই বাড়িতে শিফট করার পর থেকেই আমরা কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমাদের বাড়ির সকল জিনিসপত্র নিয়ে ওই বাড়িটাতে গিয়ে ড্রেসিং আয়নাটা সর্বপ্রথম ওই রুমে গিয়ে রাখলাম এবং এসে বাকি জিনিসগুলো নিয়ে যাব। ড্রেসিং আয়নাটা রেখে বাইরে আসতেই হঠাৎ ঘরের মধ্যে থেকে একটা জোর কাঁচ ভাঙার আওয়াজ এলো। আওয়াজটা আসতেই আমরা ছুটে গিয়ে দেখলাম যে আমার ড্রেসিং আয়নাটার যেই কাঁচটা ছিল, কাঁচটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। জিনিসটা দেখে চিন্তায় পড়ে গেলাম, কারণ ওখানে ওই আয়নাটা ভাঙার মতো কোনো জিনিসই দেখতে পেলাম না। না কোনো জানালা খোলা ছিল, আর নাই তখন আমাদের ছেলেমেয়েরা ওই ঘরে এসছিল। তখন ওইখানে শুধু আমি, বৌদি এবং আমাদের দুজনের হাজব্যান্ডই ছিল। এতদূর তো তবুও ঠিক ছিল। আরও অবাক হলাম তখন যখন দেখলাম যে ওই বৌদির ঘরেরও আলমারির কাঁচটা যখন ভেঙে যায়। আমরা দুজন মিলে রান্নাশালটা পরিষ্কার করছিলাম, আর হুট করে তখনই আবার একটা কাঁচ ভাঙার আওয়াজ। বৌদির ঘরে গিয়ে দেখি বৌদির আলমারির কাঁচটা সেই একই রকমভাবেই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। ঘটনাটি দেখে আমরা রীতিমতো দুজনেই অবাক হয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কি করে সম্ভব এই জিনিস। না কেউ বার থেকে আসলো, না কোনো জানালা খোলা, তবে এই কাঁচগুলো ভাঙছে কি করে? হঠাৎ করে এমনি এমনি কি এরকম কাঁচগুলো ভেঙে যাচ্ছে? এইরকম সন্দেহজনক মন নিয়ে কোনোরকম সেই দিনটা কাটলো। এরপর প্রায় 15-16 দিন কোনোরকম অসুবিধে হয়নি, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এর মাঝে মাঝেও কখনো আমাদের, কখনো বৌদিদের ইলেকট্রিক জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছিল। কখনো ফ্যান খারাপ হয়ে যাচ্ছিল, তো কখনো লাইট খারাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যেই একদিন বৌদিদের ইলেকট্রনিক ইস্ত্রিটা হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল। কিন্তু ইস্ত্রিটাতে কোনো প্রবলেমই ছিল না, না ছিল কোনো কাটা ছেঁড়া, না কোনো খারাপ। হুট করেই ওই রকম শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল। আবার কোনো দিন আমাদের হুট করেই ফ্রিজটা অফ হয়ে যায়। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে এই রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটবে বলে। তবে এগুলো তো সবে শুরু, এখনও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য বাকি ছিল। ওই 15-16 দিন পর ওই বাড়িতে আবার একটা নতুন জিনিসের আবির্ভাব হলো। হুটহাট করেই রাতের বেলা কানে পায়েলের আওয়াজ ভেসে আসছে। তবে পায়েলের আওয়াজটা ঠিক কোথা থেকে ভেসে আসছে সেটা আমরা কেউই টের পাচ্ছি না। তবে পরপর যত দিন যেতে থাকলো এটুকু বুঝতে পারলাম যে ঠিক রাত 12টা-1টার পর ওই চিলে কোঠার যে রুমটা থাকতো, সেই রুমটা থেকে কেউ সিঁড়ি থেকে নেমে ওই হল রুমে ঘোরাঘুরি করত। এতটা আমরা বুঝতে পেরেছিলাম। এই সকল ঘটনাগুলি যেন পরপর আমাদের সঙ্গে নিয়মিত প্রতিদিন হতে লাগলো। ঠিক 12টা-1টার পরেই এইরকম পায়েলের আওয়াজ। ওর মধ্যেই একদিন আমি প্রায় 2টো-2:30টার দিকে বাথরুম গেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে আসছি, আমি পরিষ্কার দেখতে পেলাম একটা ছায়া মূর্তি আমার চোখের সামনে ওই সিঁড়িটার দিকে উঠে গেল। দৃশ্যটা দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। নিমিষের মধ্যে কেউ একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। আমি কৌতূহলী মন নিয়ে বেশ ভয়ে ভয়ে ওই জায়গাটায় এসে মুখটা বাড়িয়ে দেখতে যাব। দেখলাম সেই জায়গায় আর কেউই নেই। ওই সময় ওই ঘটনাটি দেখার পর আমার শরীর শিউরে উঠছিল, আমার পুরো শরীর কাঁটা দিয়ে আসছিল। আমি তখন খুব ভালোভাবেই অনুভব করতে পারছিলাম যে আমার আশেপাশেই কেউ একজন রয়েছে। তখন আমি সেইখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে ধীরবির করে রুমের মধ্যে এসে দরজাটা আটকে দিলাম। পরের দিন সকাল হতেই বৌদির সঙ্গে কথায় কথায় কালকের রাতের ঘটনাটা বেরিয়ে গেল। বৌদিকে যখন পুরো ঘটনাটা বললাম, বৌদি ওই ঘটনাটি শুনে যেই কথাটা আমাকে বলল সেটা আমি কোনোদিনই ধারণা করতে পারিনি। কথাটা শুনে বৌদিও আমাকে বলল যে আমিও পরশুদিন রাতে প্রায় ওই রকম টাইমে বাথরুমে গেছিলাম। তখন আমিও বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম কেউ
পাশ থেকে চলে গেল। তার সঙ্গে আবার বাথরুমে ঢোকার পর কেউ নক করছে, কেউ যেন দরজায় লাথি মারছে, এই রকম আওয়াজ কানে আসাটা যেন কমন হয়ে গেছিল। এরকম কিছু আরও ছোটোখাটো ঘটনা আছে, যেমন আমরা যখন তখন কান্নার আওয়াজ শুনতে পেতাম, যখন তখন কিছু চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিক থেকে যেন ওই বাড়িটাতে থাকা কোনো নরকের থেকে কম ছিল না। তবে এই সকল ঘটনার মধ্যেও সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, সেই ঘটনাটি শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। এই সকল ঘটনার মধ্যে আমার সেদিন রাতে একদমই ঘুম আসছিল না। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে সকলেই ঘুমোচ্ছে, কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। তখন প্রায় 2-2:30 বাজে। আমি হুট করে দেখতে পেলাম যে আমার ছেলে যেখানে শুয়ে থাকে তার ঠিক পাশেই একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি ছায়ামূর্তিটাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, আর বুঝতেও পারছিলাম যে ছায়ামূর্তিটা আমার ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি আমার ছেলেকে চিৎকার করে ডাকতে যাচ্ছি, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো স্বরই বের হচ্ছে না। আমি তখন ঠিক কী করব খুঁজেই পাচ্ছি না। আমিও এক দৃষ্টিতে ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ছায়ামূর্তিটা এগিয়ে আসছে, এবং এগিয়ে আসতে আসতে আমার ছেলেকে ক্রস করে আমার মেয়ের কাছে এসে আমার মেয়ের পায়ে হাত দেবে। এমন সময় আমি গায়ের জোরে চিৎকার করতে লাগলাম, এবং আমি চিৎকার করে উঠে ওই ছায়ামূর্তিটাকে ধরতে যাব। হুট করে ছায়ামূর্তিটা লাফ মেরে ওই জানালার দিকে গিয়ে মিলিয়ে গেল। আর আমার এই চিৎকার শুনে আমার হাজব্যান্ড উঠে আমায় বলতে লাগলো, কি হলো, এরকম চিৎকার করছো কেন? কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো নাকি? কি হলো, হঠাৎ এরকম চিৎকার করছো কেন? আমি তখন কোনো কিছু বলতেই পারছিলাম না। আমি এতটা আতঙ্কে, এতটা ভয়ের মধ্যে ছিলাম। আমি শুধু ওই জানালার দিকে হাতটা বাড়িয়ে ভোঁ মেরে বসে আছি। আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে উঠে আমার চোখে মুখে একটু জল ছিটিয়ে আমাকে জল খেতে দিল, এবং আমার চোখে মুখে জল ছিটাতেই আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম, এবং কাঁদতে কাঁদতে আমি সকল ঘটনাগুলি আমার হাজব্যান্ডকে বললাম। ঘটনাটি শুনে আমার হাজব্যান্ড আমাকে বলল, তুমি হয়তো কোনো আজেবাজে স্বপ্ন দেখেছ, ওগুলো কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ো। তবে এই সকল জিনিসগুলো আমি মানব কি করে? আমি সব কিছুই যে আমার নিজের চোখে দেখেছি। সেদিন রাতটা কোনো রকম কাটলো। এই ঘটনার প্রায় 1-2 দিনের মধ্যেই পাশের ঘরের বৌদি লক্ষ্য করে যে মাঝরাতে এক ছোট্ট ছায়ামূর্তি হামাগুড়ি দিয়ে ওই পাঁচির বেয়ে নামছে, নেমে পাঁচিরের বাইরে চলে গেছে। বৌদি স্পষ্ট চোখে ওই ঘটনাটি দেখেছে। এই সকল ঘটনার মধ্যে আমি তো একটা ঘটনা বলতেই ভুলে গেছি। আমার যে 3 বছরের বাচ্চা মেয়ে রয়েছে, তাকে প্রায় সময় দেখতাম সে ছাদের ওপর একা একাই খেলা করছে, একা একাই কারোর সঙ্গে কথা বলছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম যে মাম্মাম কি করছো এখন তুমি, তখন সে আমায় উত্তরে বলতো, এই তো দিদির সঙ্গে খেলা করছি। আমরা ওই সকল কথাতে বেশি কান দিতাম না, কারণ আমরা জানতাম যে ছোট বাচ্চা এসব করেই থাকে, এটা ওদের জন্য স্বাভাবিক জিনিস। তাই ওই সকল জিনিসগুলোকে আমি এড়িয়ে যেতাম। তবে হঠাৎ একদিন আমার মেয়ে আমার কাছে এসে বলছে, মাম্মাম জানো তো, আমাকে না দিদি মেরেছে, আর আমার ওপর না দিদি খুব রেগে গেছে। ওর মুখে ওই রকম কথা শুনে আমি একটু অবাক হলাম, আর তার থেকেও বেশি অবাক হলাম যখন দেখলাম আমার মেয়ের গালে 3টে আঙুলের দাগ, এবং সেই হাতটাকে দেখলেও বোঝা যাচ্ছে যে একটা ছোট্ট হাতের দাগ আমার মেয়ের গালে লেগে আছে। আর এই রকম কিছু অস্বাভাবিক ভৌতিক ঘটনার জন্য আমাদের দুজনেরই পরিবার সিদ্ধান্ত নেই যে এই বাড়িটি আমরা ছেড়ে দেব, কারণ পরপর যত দিন যাচ্ছিল ওই বাড়িটাতে তত ভৌতিক উৎপাত বা ভৌতিক কাণ্ড কারখানা সব বেড়ে যাচ্ছিল, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো আরও গভীর হচ্ছিল। তাই আমরা সময় থাকতেই ওই বাড়িটা ছাড়ার সিদ্ধান্ত নিই। আমাদের পক্ষে ওই বাড়িটাতে আর থাকা সম্ভবই হচ্ছিল না। হয়তো ওই বাড়িটাতে যেই নেগেটিভিটি বা যেই অলৌকিক শক্তি বলি রয়েছে, তারা একদমই চাইছে না যে আমরা ওই বাড়িটার মধ্যে থাকি।
আর তাই হয়তো তারা এরকম ভৌতিক অস্বাভাবিক সকল ঘটনা ঘটাচ্ছে। আমরা ওই সকল ঘটনার কিছুদিন পরেই ওই ঘরটা আমরা ছেড়ে দিই এবং আজ প্রায় 1-1.5 বছর হয়ে গেল আমরা সেই ঘর ছেড়ে এখন একটা নতুন ভাড়া বাড়িতে আছি। আমরা এখন যে বাড়িটাতে ভাড়াতে আছি সেই বাড়িটা ওই বাড়ি থেকে বেশ কিছু যে দূরে এমনটা নয়, প্রায় কাছাকাছিই হবে। আর এই সূত্রেই পরে আমরা শুনতে পারি যে ওই বাড়িটার যেই চিলেকোঠার ঘর ছিল, ওই চিলেকোঠার ঘরেই একটা মহিলা সুইসাইড করেছিল এবং তার যে বাচ্চা মেয়েটা ছিল সেও কিছুদিনের মধ্যেই মারা গেছিল। আর আমরা সেই দুটোই ছায়ামূর্তি বা আত্মা যাই বলি না কেন, দুজনকেই আমরা দেখেছি। পরে রীতিমতো এই সকল ঘটনা জানার পর আমাদের কয়েক মাস রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তবে আগের থেকে এখন আমরা অনেক স্বাভাবিক আছি। এই ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা, যে ঘটনা আজকে আমি প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করলাম। ভবিষ্যতে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ অনিতা দাসকে এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘটনা থেকে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরাও ঘটনা পাঠাতে চাইলে ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেতকাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। এবং হ্যাঁ, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যেতে ভুলবে না। আজকের মতো সকলকে বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।